আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত কয়েকটা ভিডিওতে এই ইলেকট্রিক চুলাটা নিয়ে বেশ অনেকগুলো প্রশ্ন ছিল, তো চিন্তা করেছি একটা ভিডিওর মধ্যেই সবগুলো প্রশ্নের উত্তর দেব। তো প্রত্যেকটা ভিডিওতে কমন যে কোয়েশ্চেনটা ছিল যে আপু তোমার এই চুলাটাতে সব ধরনের পাত্র বা হাঁড়ি পাতিল ইউজ করা যায় কিনা, বিদ্যুৎ বিল কেমন আসে, আরও একটা প্রশ্ন ছিল যে এই চুলাটা কোনো মাল্টিপ্ল্যাগ দিয়ে ইউজ করা যাবে কিনা। ইলেকট্রিক চুলার ক্ষেত্রে সর্বপ্রথম যে সমস্যার সম্মুখীনটা আমরা হই যেটাতে সব ধরনের পাত্র ইউজ করা যায় না, কিন্তু আমার এই চুলাটাতে সব ধরনের পাত্রই কিন্তু ইউজ করা যায়। আর আজকের ভিডিওতে কোনো রকম হাঁড়ি পাতিল ইউজ না করে সকালের নাস্তা রেডি করব ইলেকট্রিক চুলার মধ্যেই। এই যে এখানে সুইচটা দেখছেন, এটা কিন্তু মেইন লাইন। ইলেকট্রিক চুলাগুলো মাল্টিপ্ল্যাগে কখনো ইউজ করতে যাবেন না, তাতে কিন্তু বাসার যে বিদ্যুতের লাইন আছে সেগুলোতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। সবসময় চেষ্টা করবেন একেবারে মেইন লাইন থেকে তারপর ইলেকট্রিক চুলাগুলো ইউজ করার। ভিডিওতে কিছু টিপস দিয়েছি, সেই টিপসগুলো ফলো করলেই কিন্তু হাঁড়ি পাতিল ইউজ করা ছাড়াই আপনি খুব সুন্দর করে সকালের নাস্তাটা এখানে রেডি করে নিতে পারবেন। আর চুলা কেনার পর এই যে এক্সট্রা হাঁড়ি পাতিল কেনার যে চিন্তা ভাবনা সেটাও একটু কম থাকবে। হাঁড়ি পাতিল ছাড়া অন্যান্য রান্না করা গেলেও লিকুইড জিনিস তো তৈরি করা যাবে না। তো সকালের নাস্তায় আমরা কিন্তু চাটা খেতে অনেকেই পছন্দ করি। আমার চুলাটা কিন্তু ইনফ্রারেড, আর এই ইনফ্রারেড চুলাতে কিন্তু কম বেশি সব রকম পাত্র ইউজ করা যায়। তো চা বানানোর ক্ষেত্রে আমি আজকে এখানে একটা মাটির পাত্র ইউজ করছি। তো ইলেকট্রিক চুলা কেনার পর কিন্তু মাথায় একটা টেন্ডেন্সি কাজ করে যে এটাতে রান্না করার জন্য আমার এক্সট্রা হাঁড়ি পাতিল কিনতে হবে। তো ইনফ্রারেড চুলা কিনলে কিন্তু সেই ধরনের কোনো চিন্তা ভাবনা নেই। আর এরকম মাটির হাঁড়ি পাতিলের মধ্যেও কিন্তু আপনি খুব সুন্দর করে এখানে চা থেকে শুরু করে লিকুইড যে খাবারগুলো আছে সেগুলো রান্না করে নিতে পারবেন। যেহেতু আমি ভিডিও পারপাস এখানে কাজ করছি, আমি খুব অল্প পরিমাণ পানি নিয়েছি। মাটির পাত্রটা কিন্তু বেশ পুরু, এটা পানি গরম হতে বেশ টাইম লাগবে, সেই জন্য আমি খুব অল্প পানি নিয়েছি। আর চাটাও আমি খুব অল্প করেই বানাচ্ছি। নন স্টিল, অ্যালুমিনিয়াম এই ধরনের হাঁড়ি পাতিল কিনতে আপনার যতটুকু টাকা খরচ হবে তার থেকে কিন্তু মাটির পাত্রগুলো কিনতে আপনার কম টাকা খরচ হবে। তো আপনি কিন্তু চাইলে এই মাটির পাত্রে এই ইন্ডাকশন বলেন বা ইনফ্রারেড বলেন এই সমস্ত চুলাতে খুব সুন্দর করে রান্না করে নিতে পারবেন। ভিডিওটা আমার একটা এক্সপেরিমেন্টাল ভিডিও, তো কোনো একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করার আগে আমি কিন্তু নিজে আগে এক্সপেরিমেন্ট করি, তারপর যদি সেটার কোনো ফলাফল পাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমার কিছু ভুলভ্রান্তি ছিল, সেগুলো ভিডিওর শেষের অংশে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। চা বানিয়েছি একেবারে হাই হিটে, তো চুলাটা কিন্তু এখন গরম আছে। এই গরম অবস্থায় চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। তো তখন এই যে দেখতে পাচ্ছেন কয়েলটা কিন্তু এখন পর্যন্ত একটু লাল হয়ে আছে। এই অবস্থায় আমি কিন্তু কিছু মরিচ ভেজে নিচ্ছি। এই মরিচটা কিন্তু আপনি খুব সুন্দর করে টেলে নিতে পারবেন, কোনো রকম পাত্র লাগবে না। ইনফ্রারেড চুলাগুলো যেহেতু খুব অল্প সময় অনেক বেশি হিট হয়, তো মরিচগুলো কিন্তু কখনোই হাই হিটে দিয়ে ভাজতে যাবেন না। যখন চুলাটা গরম থাকবে সেই অবস্থায় ভেজে নেবেন, খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। এখন সকালের নাস্তা রেডি করার পরবর্তী ধাপে এসেছি। এখানে একটা রুটি ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চুলাটা কিন্তু অন আছে, কিন্তু একেবারে লো হিটে রেখেছি। তারপর আস্তে আস্তে আমি হিটটা বাড়াবো। যদি সর্বপ্রথমেই হিটটা একেবারে হাইয়ে রাখেন তাহলে কিন্তু রুটিটা নিচে লেগে যাবে, আপনি উল্টাতেও পারবেন না, নাড়াচাড়া করতে পারবেন না। একেবারে লো হিটে রেখে তারপর রুটিটার যখন একটা সাইড ভাজা হয়ে যাবে তখন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি নিজেই বুঝতে পারবেন যে কতটুকু হিট আপনার বাড়ানো প্রয়োজন। ততটুকু হিট বাড়িয়ে আপনি উল্টাপাল্টা করে রুটিটা খুব সুন্দর করে ভেজে নিতে পারবেন। এই যে আমার রুটিটা, এটা কিন্তু আমি খুব সুন্দর করে উল্টাতে পারছি, নিচেও লেগে যাচ্ছে না, আবার খুব সুন্দর করে ফুলেও উঠছে। শুধুমাত্র চুলার হিটটার দিকে আপনার একটু খেয়াল রাখতে হবে যেন রুটিটা পুড়ে না যায়। এটা কিন্তু আপনি দুই একটা রুটি ভাজলেই বুঝতে পারবেন। আর এটা যে কোনো রকম পাত্র ছাড়া এত সুন্দর মতো ভাজা হলো, একটু সতর্ক হয়ে ভাজলে আপনি কিন্তু বুঝতেও পারবেন না এটা সরাসরি কোনো রকম তাওয়া ছাড়া বা আগুন ছাড়া রুটিটা আপনি সেঁকে নিয়েছেন। তো রুটি ভাজার পরও কিন্তু ইন্ডাকশনটা একটু গরম আছে, তো সেই পর্যায়ে আমি কিছু জিরা টেলে নিচ্ছি। আর এখনও কিন্তু চুলাটা একেবারে অফ আছে। যখন কোনো কিছু শুকনা জিনিস এটার মধ্যে ডালতে যাবেন তখন কিন্তু চুলাটা গরম থাকবে কিন্তু অন থাকবে না। যদি চুলাটা অন থাকে তাহলে কিন্তু এই জিনিসগুলো পুড়ে যাবে।
অনেক সময় রান্না করার পর জিরার গুঁড়ি কিন্তু আমরা টেলে তারপর তরকারির উপর ছিটিয়ে দেই। তো সামান্য একটু জিরারই কিন্তু প্রয়োজন হয়, তার জন্য কোনো পাত্রেরও প্রয়োজন হচ্ছে না, কোনো গ্যাস খরচ হচ্ছে না। এখন কিন্তু চুলাটা যেহেতু অফ ছিল তো বিদ্যুৎ খরচও হচ্ছে না। এই যে আমি কিন্তু হাত দিয়েই খুব সুন্দর করে এগুলো গুঁড়ি করে নিতে পারছি। এত বেশি মচমচে হয়েছে যে এগুলোতে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই একেবারে গুঁড়ি হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু তরকারির উপর ছিটিয়ে দেওয়ার জন্য একেবারে প্রস্তুত, আর এর গ্রানটাও কিন্তু একেবারে অটুট আছে। আর এটা ছিল আমার সর্বশেষ এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টটা যখন করছিলাম তখন সাফানের বাবা আমাকে বলছিল, তুমি সরে যাও, তুমি কিন্তু এটাতে একটা দুর্ঘটনা ঘটাবে। তো রুটি ভেজেছি, চা বানিয়েছি, এখন তো ডিম পোস্ট বা ডিম ভাজি অবশ্যই লাগবে। তো সেইখান থেকে একটা ডিম পোস্ট করে নিচ্ছি। এখানে কিন্তু আবারও চুলাটা আমি একেবারে লো হিটে রেখেছি। ডিমটা যখন দেবেন, আপনি যদি চুলাটা হাই হিটে রাখেন বা চুলাটা যদি আপনার অনেক বেশি গরম থাকে, তাহলে কিন্তু ডিমটা নিচের দিকে লেগে যাবে, পুড়ে যাবে। তো এইটা কিন্তু আমার দ্বিতীয়বার ডিম ভাজি ছিল। আমার প্রথমবার ডিম ভাজির কী অবস্থা হয়েছিল সেটা কিন্তু আমি ভিডিও শেষে দেখিয়েছি। চুলাটা অনেক বেশি যদি হিট থাকে তাহলে আপনি যতটুকু তেল দিবেন তেলটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে একেবারে শুকিয়ে যাবে। আর এই যে দেখেন আমি যে ডিম পোস্টটা করছি, গ্লাসের মধ্যে কিন্তু আমার একটুও লাগেনি, শুধুমাত্র হিটটা ঠিক রাখার কারণে। তো পাত্র ছাড়াই কিন্তু ডিম পোস্টটা করে নিয়েছি। তো ভিডিওটা যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। এই যে আমার কিন্তু ডিম পোস্টটা হয়ে গেছে। ইলেকট্রিক চুলা কেনার পর যারা অনেক বেশি টেনশনে পড়ে যান যে আমার মনে হয় অনেক বেশি হাঁড়ি পাতিল কিনতে হবে, বা কেনার আগেও অনেকে টেনশন করেন যে হাঁড়ি পাতিল কিনতে হবে এক্সট্রা, এটা না কিনলাম, তো তারা কিন্তু এই টিপসগুলো ফলো করলেই অ্যাটলিস্ট সকালের নাস্তাটা কোনো রকম পাত্র ছাড়াই আপনারা বানাতে পারবেন। আরও একটা বিষয় হচ্ছে, অনেক দাম দিয়ে যে আপনার নন স্টিল বা অ্যালুমিনিয়ামের পাত্র ইউজ করে রান্না করতে হবে এমন কিন্তু না। আপনার বাজেট অনুযায়ী আপনি কিন্তু মাটির পাত্রেও এই ইলেকট্রিক চুলাগুলোতে খুব সুন্দর করে রান্না করে নিতে পারবেন। তো আলহামদুলিল্লাহ সকালের নাস্তাটা কিন্তু কোনো রকম পাত্র ছাড়াই আমি রেডি করলাম। সাফানের বাবা আমাকে বলছিল কোনো কারণে গ্লাস ফেটে যদি তোমার চোখে সমস্যা হয় তোমাকে কিন্তু আমি ডাক্তারের কাছে নিয়ে যাব না। তো আমি তাকে বলেছিলাম যে না, আমার এক্সপেরিমেন্ট আমি সফল করেই ছাড়বো। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু সফল হয়েছি। এই যে এতক্ষণ কোনো রকম হাঁড়ি পাতিল ছাড়া এটার মধ্যে আমি নাস্তা বানালাম, এত অত্যাচার করলাম, এই যে চুলার এই অবস্থা, এটা তো পরিষ্কার করে নিতে হবে। নিগার আফরোজ আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন ইলেকট্রিক চুলা গরম থাকা অবস্থায় ক্লিন করা যাবে কিনা। তো আপু আপনার জন্য বলছি, কোনো ইলেকট্রিক চুলা বা গ্লাসের চুলা কোনোটাই কিন্তু গরম অবস্থায় ক্লিন করা ঠিক না। চুলাটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখনই আপনি এটা ক্লিন করবেন, আদারওয়াইজ গ্লাসটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এই যে অত্যাচারিত চুলাটা, এই চুলাটা কি পরিষ্কার হবে কিনা সেটা আপনাদের এখন দেখাচ্ছি। তো চুলাটা যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে তখন আমি ভিম লিকুইড দিয়ে একটা তারের মাজনি নিয়েছি, সেটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করছি। তারের মাজনি দিয়ে ইলেকট্রিক চুলা, ইন্ডাকশন চুলা, ইনফ্রারেড চুলা যেটাই বলেন সেটা পরিষ্কার করার ক্ষেত্রে আপনার কিন্তু একটু হাতটা কন্ট্রোল করে পরিষ্কার করতে হবে, মানে খুব আলতো হাতে তারপর জিনিসগুলো ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে। যদি খুব বেশি জোরে জোরে ঘষে ঘষে পরিষ্কার করেন তাহলে কিন্তু গ্লাসের উপর স্ক্র্যাচ পড়ে যাবে। আমি যখন এক্সপেরিমেন্ট করছিলাম, করার সময়ও কিন্তু আমার মনের মধ্যে একটা ভয় ছিল যে চুলাটা আমি ঠিকঠাক মতো পরিষ্কার করতে পারবো কিনা। তো আমার যেহেতু এই প্রজেক্টটা সফল হয়েছে তো সেই জন্য ভিডিও আকারে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে না, এইভাবে চুলাতে যদি হাঁড়ি পাতিল ছাড়া আপনি কোনো রান্নাবাড়ি করেন তাহলে কিন্তু চুলাটা একবারে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া যায়। প্রথমে তারের মাজনি দিয়ে চুলাটা আমি পরিষ্কার করার পর এমনি নর্মাল যে মাজনি আছে সেটা দিয়েও কিন্তু ঘষে ঘষে পরিষ্কার করেছি। তারপর একটা ভিজা কাপড় দিয়ে এই যে সাবানগুলো ছিল বা ময়লাগুলো ছিল সেগুলো আমি পরিষ্কার করে ফেলবো। অনেকের কিন্তু মনের মধ্যে একটা ভয় থাকতে পারে যে সরাসরি চুলার উপর কোনো পাত্র ছাড়া এভাবে যদি রান্না করা হয় তাহলে গ্লাসে কোনো প্রবলেম হবে কিনা বা পরিষ্কার করা ঠিকঠাক মতো যাবে কিনা। তো তাদের জন্য রান্না তো দেখালামই, এখন পরিষ্কার করেও দেখিয়ে দিলাম। চুলাটা কিন্তু একেবারে নতুনের মতো চকচক করছে। তবে হ্যাঁ, এই চুলাতে যদি সরাসরি রান্না করতে চান কোনো রকম হাঁড়ি পাতিল ছাড়া, আমি আবারও বলছি
কোনো রকম হাঁড়ি পাতিল ইউজ না করে আপনি যখন ইন্ডাকশানে আপনি কোনো কিছু রান্না করতে যাবেন তখন অবশ্যই আপনাকে টেম্পারেচারের দিকে খেয়াল রাখতে হবে। একটু যদি সতর্ক হয়ে টেম্পারেচারটা আপনি খেয়াল রাখেন তাহলে কিন্তু খুব সহজেই কোনো রকম হাঁড়ি পাতিল ইউজ করা ছাড়াই আপনি এটাতে রান্না করতে পারবেন। এখন চলেন দেখে আসি প্রথম রুটি ভাজার ক্ষেত্রে আমার কি হয়েছিল। এই যে আমি রুটিটা দিয়েছি, এখানে কিন্তু চুলাটা আমি অনেক হিটে রেখেছিলাম। আমি বুঝতে পারিনি টেম্পারেচারটা কেমন হওয়া উচিত। তো অনেক বেশি হিটে যখন রেখেছি তখন কিন্তু এই যে গ্লাসের মধ্যে লেগে গেছে। এই একটা রুটি ভাজার পরেই কিন্তু আমি বুঝতে পারছিলাম যে আমার টেম্পারেচারটা কিভাবে রাখতে হবে। মানে প্রথমে আপনি যখন রুটিটা দিবেন তখন একেবারে লো হিটে রাখতে হবে। একটা সাইড ভাজার পর যখন আপনি উল্টে দিবেন তখন আপনি আস্তে আস্তে একটু একটু করে হিট বাড়াতে পারবেন। তো এটা যেহেতু আমার প্রথমবারের মতো রুটি দেওয়া ছিল, আমার রুটিটা কিন্তু কুঁচকে তো গেছেই, সাথে যে নিচে কিন্তু লেগে গেছিলো সেগুলো পুড়ে গেছিলো। আর এই যে এক্সপেরিমেন্ট ডিমটাও কিন্তু আমি হিটটা প্রথমে বুঝতে পারিনি, অনেক বেশি হিটের মধ্যে ডিমটা দিয়েছিলাম। তো এই যে আমার কিন্তু চুলাতে যে প্রথমে যে তেলটা দিয়েছিলাম সেই তেলটা কিন্তু চুলায় একেবারে পুরোপুরিভাবে শুষে গেছে, কোনো রকম তেল ছিল না, এটা আটকে গিয়ে ঠিক এমন হয়ে গেছে। এই তো ছিল আমার এক্সপেরিমেন্টাল ভিডিও। কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।